নন্দনবাবু তার স্ত্রী মালা দেবী এবং এক মেয়ে পরীকে নিয়ে শহরে বাস করে। নন্দনবাবু বাদাম ভাজা বিক্রি করে সংসার চালায়। একদিন তার খুব শরীর খারাপ করলে মালা দেবী ও পরী তাকে বাড়ির কাছে এক নার্সিং হোমে নিয়ে যায়। ডাক্তারবাবু, দয়া করে একটু দেখুন না আমার বাবার কি হয়েছে। রাতে খেয়ে ঘুমালো, কিন্তু হঠাৎ করে মাঝরাত থেকে বুকে ব্যথা হচ্ছে আর বমিও করছে। ডাক্তার নন্দনবাবুকে ইমিডিয়েটলি চেক আপ করে বলে, ওনার মেজর হার্ট অ্যাটাক হয়েছে, এখনই অপারেশন করতে হবে। আপনারা 1 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে এখনই ডিপোজিট করে দিন, তবেই আমরা ওনাকে ওটিতে শিফট করতে পারবো। 1 লক্ষ টাকা? আমরা খুব গরিব ডাক্তারবাবু, অত টাকা কোথা থেকে পাবো? আপনি প্লিজ আমার বাবার অপারেশন শুরু করে দিন, আমরা কিছু টাকা এনে ডিপোজিট করে দিচ্ছি। না না, এতই যখন ভিখারি তাহলে এত বড় নার্সিং হোমে বাপকে নিয়ে এসেছিস কেন? যা কোনো সরকারি হসপিটালে নিয়ে গিয়ে ফেলে রাখ, যা দূর এখান থেকে এখনই। ডাক্তারবাবু অপারেশন না করায় তারা নন্দনবাবুকে অ্যাম্বুলেন্সে করে অন্য হসপিটালে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়। হসপিটালে পৌঁছালে ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা করে। পরী ও মালা দেবী খুব কান্নাকাটি করে। কিছুদিন এভাবেই কেটে যায়। কিছু টাকা লোভী ডাক্তারের জন্য আমার বাবাকে বিনা চিকিৎসায় মরে যেতে হয়েছে। আমিও বড় হয়ে অনেক বড় ডাক্তার হব, কিন্তু ফ্রিতে গরিব মানুষদের সেবা করা হবেই আমার কর্ম। পরী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে জয়েন্টে বসে ভালো র্যাঙ্ক নিয়ে পাশ করে। সে ডাক্তারি পড়ার চান্স পায়। মালা দেবী খুব খুশি হয়। সে দিন রাত বাদাম বিক্রি করে পরীর ডাক্তারি পড়ার টাকা জোগাড় করে। 4 বছর কেটে যায়। পরী ডাক্তারি পরীক্ষা পাশ করে অনেক বড় এক ডাক্তার হয়ে ওঠে। সে নিজের চেম্বার খুলে বিনা টাকায় গরিব মানুষদের চিকিৎসা করা শুরু করে। বেশ কয়েক মাস কেটে যায়। বিমল নামে এক ছেলের সঙ্গে পরীর বিয়ে হয়ে যায়। বিয়ের পর, বৌমা, তুমি তো আমাদের বাড়িতেও একটা চেম্বার খুলে বসতে পারো, আর সপ্তাহে একদিন বাপের বাড়ির চেম্বারে গিয়ে বসবে, তাহলেই তো হয়। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, আইডিয়াটা খারাপ নয়। হ্যাঁ, তোমার যত বেশি পেশেন্ট হবে ততই তো লাভ, অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে। না মা, আমি কখনো টাকার বিনিময়ে চিকিৎসা বিক্রি করি না তো। আগেও আমি ফ্রিতে মানুষের সেবা করেছি, আর ভবিষ্যতেও আমি তাই করব। এই বলে পরী নিজের ডাক্তারখানায় চলে যায়। বিমলের পরীর কথা শুনে খুব রাগ হয়। কিছুদিন পর পরী তার শ্বশুর বাড়িতেও একটা ডাক্তারি চেম্বার ওপেন করে। বিমল নিজের সব কাজ বাদ দিয়ে পরীর চেম্বারে গিয়ে দাঁড়িয়ে থাকে। সে সব পেশেন্টদের কাছ থেকে ভিজিটিং ফি চাইতে শুরু করে। এই সবাই ডাক্তার দেখানোর আগে 500 টাকা জমা করে নাম লিখিয়ে যাও, না হলে আমি কাউকে ভিতরে ঢুকতে দেব না। সব পেশেন্টগুলো বিমলের কাছে 500 টাকা করে জমা রাখে। যারা খুব গরিব তারা বিমলের কাছে অনেক অনুরোধ করে। এতই যদি গরিব তাহলে এত ভালো ডাক্তার দেখাতে এসেছিস কেন? জানা কোনো হাতুড়ে ডাক্তার দেখা। পরী এসব দেখে খুব রেগে যায়। বিমল, তুমি এভাবে আমার পেশায় হস্তক্ষেপ করতে পারো না। আমার পেশেন্টরা অনেক গরিব, ওদের কাছ থেকে তুমি টাকা নিচ্ছ কেন? ওদের সব টাকা তুমি ফিরিয়ে দাও বলছি। বেশ করেছি, টাকা চেয়েছি, দরকার পড়লে আরো ফি চাইবো। বিয়ের আগে ভেবেছিলাম ডাক্তার বউ এর অনেক টাকা আছে, কিন্তু বিয়ের পর বুঝতে পারছি উনি গরিব দাতব্য চিকিৎসালয় খুলে বসে থাকেন, খেয়ে দিয়ে কাজ নেই, সমাজ সেবা করতে বসেছেন। পরী বিমলের কথা শুনে খুব কষ্ট পায়। কিছুদিন পর পরীর হসপিটালে একটা অপারেশনের অ্যাপয়েন্টমেন্ট আসে। সে রেডি হয়ে অপারেশন করতে বেরোতে যায়, তখনই 7 সকালবেলা ডাক্তারি অ্যাপ্রন পরে কোথায় চললেন মহারানী? রাতে চেম্বার, দিনে হসপিটাল, ভালোই তো কামাচ্ছ তুমি বৌমা। আমার তো মনে হয় তুমি লুকিয়ে লুকিয়ে সব টাকা তোমার মায়ের কাছে গছিয়ে আসো। এমন বলছেন কেন মা? আপনার ছেলেই তো এখন আমার পেশেন্টদের কাছ থেকে আগাম টাকা নিয়ে নেয়। আমি তো একটা টাকাও চাই না ওদের কাছ থেকে। গরিবের কষ্টের টাকা আমার সহ্য হবে না। এই যে ডাক্তার ম্যাম, বেশি কথা বলো না, অপারেশন করতে যাচ্ছ যাও,
কিন্তু মোটা অঙ্কের টাকা যেন ঘরে আসে, না হলে তোমার ডাক্তারই আমি ছুটিয়ে দেব, বলে দিলাম। হসপিটাল যেটুকু পেমেন্ট করবে আমি সেটাই এনে দিতে পারবো, আর কোনো এক্সট্রা টাকা আমি তোমায় দিতে পারবো না। পরে অপারেশন করতে চলে যায়। অপারেশন করে বাড়ি আসার সময় সে হসপিটালের গেটে একটি বাচ্চা মেয়েকে বসে কাঁদতে দেখে। এই মেয়ে, তুই এমন করে বসে কাঁদছিস কেন রে? তোর কি শরীর খারাপ লাগছে? বল আমায় কি হয়েছে? দিদি, আমার বাবাকে বাঁচাও দিদি, আমার আর কেউ নেই, শুধু বাবাই আছে। হঠাৎ করে বাবার পেটে খুব ব্যথা শুরু হয়েছে। অনেক ডাক্তারকে বলেছি, আমরা গরিব বলে কেউ চিকিৎসা করতে চাইছে না দিদি। পরীর তখন নিজের বাবার মৃত্যুর কথা মনে পড়ে যায়। তার চোখে জল চলে আসে। সে চুটকিকে নিয়ে কুমারবাবু চিকিৎসা করতে যায়। চুটকি, তোর বাবার অনেকগুলো টেস্ট করতে হবে। আমি কয়েকটা ওষুধ খাইয়ে দিয়েছি, আজকের মতো আর পেটে ব্যথা করবে না। চুটকি তাকে কিছু টাকা দিতে চাইলে সে নেয় না। পরে কুমারবাবুকে হসপিটালে নিয়ে গিয়ে সব টেস্ট করিয়ে দেয়। ম্যাডাম, আমি সুস্থ হয়ে যাব তো ম্যাডাম? আমার এই ছোট মেয়েটার আমি ছাড়া আর কেউ নেই। বলুন না, এই কাগজে কি লেখা আছে? আপনার ফ্যাটি লিভারের সমস্যা আছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি আছি। আপনি একেবারে সুস্থ হয়ে উঠবেন। এই নিন আমার কার্ড, এতে আমার ফোন নাম্বার, ল্যান্ডলাইন নাম্বার সব আছে। যখনই দরকার পড়বে ফোন করবেন, আমি চলে আসব, কেমন? কুমারবাবু চুটকিকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন কেটে যায়। কুমারবাবুর আবার ভীষণ পেটে ব্যথা শুরু হয়। চুটকি কাঁদতে কাঁদতে মাঝরাতে পরীকে ফোন করে। পরী এবং বিমল অঘরে ঘুমালে ফোনের আওয়াজ তাদের কানে পৌঁছায় না। চুটকি ল্যান্ডলাইনে ফোন করে। উফ, এত রাতে আবার কোন মর্কট ফোন করলো? শান্তিতে একটু ঘুমাতেও দেবে না। নিশ্চয়ই বৌমার কোনো ভিখিরি পেশেন্ট হবে। হ্যালো, কে? কি চাই এত রাতে? হ্যালো, আমি একটু পরী দিদির সঙ্গে কথা বলতে চাই। আমার বাবার আবার খুব পেটে ব্যথা উঠেছে। দিদি বলেছিল দরকার পড়লে ফোন করতে। দিদি ফোন করতে বললো, আর তুমি মাঝরাতে অমনি দিদিকে ফোন করলে? তোমার মতো মেয়েদের ভালো করে চেনা আছে আমার। সেন্টিমেন্টে ঘা মেরে বিনা পয়সায় চিকিৎসা করে নেওয়ার ধান্দা। এই রাখো ফোন, রাখো বলছি। আশা দেবী ফোন রেখে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালবেলা পরী হসপিটালে যাওয়ার সময় তার চুটকি এবং কুমারবাবুর কথা খুব মনে পড়ে। সে তাদের বাড়িতে যায়। পরী দরজায় বসে একা একা ভীষণ কান্নাকাটি করছিল। এই চুটকি, তুই এমন করে কাঁদছিস কেন রে? কুমার দাদা কোথায়? ঘর তো ফাঁকা পড়ে আছে। কি হলো বল কিছু? কাল রাতে আমার বাবার পেটে খুব যন্ত্রণা শুরু হয়েছিল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বাবা তখনই মারা যায়। আমি তোমাকে ফোন করেছিলাম, তখন আমাকে কেউ একজন বলল তুমি ঘুমাচ্ছ, তাই তুমি আসতে পারবে না। চুটকির মুখে এসব কথা শুনে পরী রাগে দুঃখে ভেঙে পড়ে। দিদি, বাবা এই চিঠিটা তোমায় দিতে বলে গেছে। এই নাও, এটা লিখতে লিখতেই বাবা শেষ নিঃশ্বাস ফেলে। সে চিঠিটি পড়তে শুরু করে। ডাক্তার দিদিমণি, আমার শরীরের অবস্থা ভালো নেই। আমার মেয়ে আপনাকে অনেকবার ফোন করেছিল, কিন্তু আপনি ফোন ধরেননি। আপনি এই গরিবের জন্য যা করেছেন তাই কিছু কম নয়। আমি যদি না থাকি আমার মেয়েটাকে একটু দেখবেন ম্যাডাম। অনাথ মেয়েটার এই দুনিয়ায় আমি ছাড়া আর কেউ নেই। পরী আর কিছু বলার পরিস্থিতিতে থাকে না। সে চুটকিকে নিয়ে তার বাড়িতে যায়। ওই দেখো দেখো, একা হচ্ছিল না, কোন ভিখিরির বাচ্চাকে আবার তুলে নিয়ে এসেছে। চুপ করুন মা, আর এই ভিখিরির বাবার মৃত্যুর দায়ে আমি আপনাকে জেলে দেব। আপনি কেন কাল রাতে আমায় ডাকেননি বলুন? পরী আশা দেবীর হাতে কুমারবাবুর লেখা চিঠিটি ধরিয়ে দেয়। আশা দেবী ও বিমল চিঠি পড়ে খুব কষ্ট পায়। তাদের চোখে জল চলে আসে। আমায় ক্ষমা করে দে রে মা,
আমি খুব অন্যায় করে ফেলেছি। বৌমা, তুমিও আমায় ক্ষমা করে দাও। বিমল ও পরীর কাছে অনেক ক্ষমা চায়। পরী তাদের ক্ষমা করে দেয়। বিমল ও আশা দেবী পুরো পরিবর্তিত হয়ে যায়। তারা চুটকিকে নিজের মেয়ের মতো করে মানুষ করতে শুরু করে। বিমল ও আশা দেবী পরীকে বিনা টাকায় গরিব মানুষদের চিকিৎসা করার জন্য তাকে উৎসাহিত করে। তারা সবাই মিলে সুখে শান্তিতে সংসার করে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।